জামাত ইসলামের নেতাকর্মীদের জন্য একটা খুশির খবর, অনেকটা হই হই কাণ্ড, রই রই ব্যাপার। দর্শক, আজকের ভিডিওটা শুরু করার আগেই একটা কথা বলে রাখি। আজ যা শুনবেন সেটা হয়তো আপনার রাতের ঘুমটাই উড়িয়ে দেবে। এখন এমন কিছু ঘটছে যা চুপচাপ হলেও ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। যে গল্পটা আজ আমি আপনাদের বলবো সেটা বুঝলে আপনি নিজেই বলবেন, আরে এ তো আসল খেলাটা একেবারে পর্দার আড়ালে চলছে। এবারে নতুন সার্কাসটা আমাদের দেখালো। সেই সার্কাসে আমরা দেখতে পেলাম গণভোটের যে হিসাব, সেই হিসাব আবারও তারা পরিবর্তন করলো। তার মানে তড়িঘড়ি করে ওই ভোটের রাতের মধ্যে তারা যে হিসাব করে পরদিন গণমাধ্যমকে এবং জনগণকে জানানোর চেষ্টা করেছিল, সেই হিসাবে গড়মিল ছিল। বিএনপি সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাদের জন্য একটা সুখবর। তবে এই সুখবর বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের জন্য, কিন্তু এটার আসল ফল ভোগ করতে হবে বিএনপিকে। ভারতকে খুশি করে, সেনাবাহিনীকে খুশি করে ক্ষমতায় এসেছেন বিএনপি সরকার। এখন তারেক রহমান সাহেব দাঁড়িয়েছেন একটি আগুনের কুণ্ডুলির উপরে। না নড়তে পারেন, না সরতে পারেন। দেশের ভিতরে হয়ে যাচ্ছে এক সপ্তাহের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা। এবার স্বাধীনতা দিবসকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জমছে টান টান উত্তেজনা। কার্যক্রম নিষিদ্ধ একটি দল বাংলাদেশ আওয়ামী লীগ নাকি দিনটিকে কেন্দ্র করে সাংগঠনিক উপস্থিতি জানান দেওয়ার পরিকল্পনা করছে। 7ই মার্চের আগে ঘোষণা না আসে আইন বিভাগ থেকে যে ওনারা রাজনীতি করতে পারবে। দেখেন প্রবলেম না, আর যদি করতে দেয় সেটাও প্রবলেম। শাকের করাত যাইতেও কাটবে, আসতেও কাটবে। কাদের বুকের উপর দিয়ে শাকের করাত যাবে জানেন? যারা ঘরে ঘুমাইতে পারে নাই। শুনতেন না ধান খেতে ঘুমাইতো? এরপরেও বিএনপি হঠাৎ করে কি হলো তাদের, যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার এবং দেশে ফিরিয়ে আনার, রাজনীতিতে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে কেন, যে বিএনপি আওয়ামী লীগের হাতে এত নির্যাতিত হয়েছে, এত মার খেয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু অজানা এবং অবিশ্বাস্য তথ্যের বিশ্লেষণ করব যা শুনলে আপনিও নড়ে চড়ে বসতে বাধ্য হবেন। রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী বিএনপির, আর বিরোধী দল হলো জামাতের। সব একসাথে মিলায় একটা প্যাকেজ তৈরি করা হয়েছে, যেই প্যাকেজ মধ্যে গণ অভ্যুত্থানের শহীদরা যে কারণে শহীদ হয়েছিলেন, এই প্যাকেজের মধ্যে কোনো লেশ মাত্র নাই। জনগণ অধীর আগ্রহে আছে যে বাংলাদেশ কবে পরিবর্তন হবে। জুলাইয়ের সাথে গাদ্দারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না, বিএনপিও না। কারণ জুলাই জিন্দা আছে, বিপ্লব জিন্দা আছে, শহীদেরা জিন্দা আছে। জুলাইয়ের সাথে গাদ্দারি করলে আবারও রাস্তায় নেমে আসবে আরো একবার সেই রোহানি প্লাবন, বাতিলের ভাষায় নিয়ে যাবে আরো একবার। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই তথ্যবহুল ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই তথ্যবহুল ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। দর্শক, আজকের এই তথ্যবহুল ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বিএনপি সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল থেকে শুরু করে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতাদের জন্য একটা সুখবর। তবে এই সুখবর বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের জন্য, কিন্তু এটার আসল ফল ভোগ করতে হবে বিএনপিকে। এটা সরল তাৎপর্য হচ্ছে বিএনপির দিন শেষ যদি এই সুখবরের উপর তারা ইস্তেকামাত থাকে। বিএনপির দিন গণনা করতে হবে। এটা আত্মঘাতী বোমা হামলা শুনছেন না, সুইসাইডাল বোম অ্যাটাক, অনেকটা এরকম। বিশেষ করে যখন ওয়ারান টেরর চলছিল, যদিও আত্মঘাতী বোমা হামলা এটা অধিকাংশ ক্ষেত্রে ছিল নাটক, কিন্তু ছিল, অনেকে করতো। এটাকে জঙ্গিরা বলতো ফিদাই হামলা। তো বিএনপি এই ফিদাই বা আত্মঘাতী ঘটনা ঘটাচ্ছে। কি দেখেন, নতুন চিফ প্রসিকিউটর কেন অ্যাডভোকেট তাজুল ইসলামের মতো একজন যোগ্য, সাহসী এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, নির্লোভ, 100% একজন সৎ লোককে বিনা কারণে কোনো যুক্তি, পয়েন্ট, কোনো রিজন দেখানো ছাড়া সরিয়ে দিয়েছে চিফ প্রসিকিউটর থেকে। বিএনপির একজন খাস দালালকে এখানে নিয়োগ দিয়েছে। কারণটা কি? এই কারণটা দেখেন, কারণটা কি? ট্রাইব্যুনালের রায় ঘোষিত মামলাগুলো খতিয়ে দেখব। নতুন চিফ প্রসিকিউটর, আমরা ট্রাইব্যুনালের রায় ঘোষিত মামলাগুলো খতিয়ে দেখবো। আপনি চিন্তা করেন, ট্রাইব্যুনালের রায় হয়ে গেছে, এবার রায় হওয়ার পর 1 মাসের মধ্যে আপিল করতে না পারলে সেটা আপিলযোগ্য থাকে না। রায় হয়েছে, কিসের রায় হয়েছে? রায় হয়েছে ট্রাইব্যুনালের হাসিনার ফাঁসির রায়, এই তো আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়। ট্রাইব্যুনালের তো আর কোনো রায় হয়নি, তো সেই রায় খতিয়ে দেখবে, যেখানে আপিল যোগ্য না, আপিল করতে হলে সরাসরি উপস্থিত থাকতে হয়, তারা আপিল করতে পারে না। এর মানে আইন অনুযায়ী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এদের শাস্তি হচ্ছে দেশে আসলে তাদেরকে সাথে সাথে ডেথ রেফারেন্স এনে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগটা দিয়ে তারপরে ফাঁসি দিয়ে দিতে হবে। কিন্তু মজার বিষয়, রাষ্ট্রপতি তো শেখ হাসিনার, রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করলেই তো ক্ষমা করে দিবে। এখানে হাসিনার জন্য সুখবরটা দেখেন। প্রথম কথা হচ্ছে যে বিএনপি সরকার বলছে ট্রাইব্যুনালের রায় ঘোষিত মামলাগুলো খতিয়ে দেখা হবে। ঘোষিত মামলা, কিন্তু রায় ঘোষিত মামলা হচ্ছে শেখ হাসিনা মামলা, ফাঁসির রায়, এই তো আসাদুজ্জামান খান কামাল। কারণ এই জায়গায় শেখ হাসিনার জন্য কি মজার হিসাব দাঁড়িয়েছে দেখেন।
কত সূক্ষ্মভাবে ভারত এই কাজটা করেছে। ভারত জানতো যে গণহত্যা করেছে, এতে ফাঁসি হবে নিশ্চিত। তো এটা জেনেও কিভাবে বিএনপির মাধ্যমে, বিএনপি যে জাতির কত বড় শত্রু এবং গাদ্দার, এখন বুঝবেন এই আলোচনায় কি করেছে তারা। এত মানুষ হত্যা করেছে, 162 জন শিশু হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে ঘরের মধ্যে শিশু হত্যা করেছে, কিভাবে পাখির মতো মানুষ হত্যা করেছে। আবু সাইদ হত্যাকাণ্ড থেকে শুরু করে আপনার সেই সাভারে আশুলিয়ায় গণহত্যা, কিভাবে জীবিত মানুষগুলো পুলিশ ভ্যানের উপর উঠিয়ে সেটা নিয়ে পুড়িয়ে দিয়েছে, লাশ পুড়িয়ে দিয়েছে। কত বেওয়ারিশ লাশ, কত শহীদ পরিবার আজকে এখন পর্যন্ত তাদের সন্তানদের কবরটা পর্যন্ত পায়নি, যে আমার সন্তান শহীদ হয়েছে, আমার সন্তানের কবর এটা, এখানে যে একটু জিয়ারত করে আসি, এটা পায়নি। কি ইতিহাসের ভয়াবহ বিভৎসতম এক গণহত্যা। সেই জায়গায় শেখ হাসিনার যাতে কিচ্ছু না হয় সেই বন্দোবস্ত বিএনপির মাধ্যমে করে রেখেছে ভারত। এই দেশের জনগণ একটা পর্যায় পর বিএনপি ক্ষমা করবে না, বিএনপিকে চিনবে এবং আল্লাহর কাছে জবাবদিহিত করতেই হবে। আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন। এই বিএনপি ধ্বংস হবে, লিখে রাখেন। আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়েছে তার চাইতে করুণ ভাবে বিএনপি ধ্বংস হবে এই গাদ্দারির কারণে। শিশু হত্যা হয়েছে, শেখ হাসিনা শিশু হত্যা করেছে, আর বিএনপি তাকে বাঁচিয়ে দিচ্ছে। আল্লাহর গজব এই বিএনপির উপর দুনিয়ায় পড়বে, আখিরাতে তো বিচারের মুখোমুখি হবে, দুনিয়ায় ওদের উপর গজব লানত পড়বে। জাস্ট ওয়েট এন্ড সি। যাই হোক, আপনারা ক্ষমতায় আসছেন, আপনারাই চেয়ারে বসবেন, এটাই চরম সত্যি কথা। বসেন, কিন্তু জোর জুলুমের মধ্যে যায়েন না। সামনে মার্চ মাস, এখন দেখেন কত বড় মুশকিলের কথা। আওয়ামী লীগ যদি রাস্তায় নাইমা আসে, এখন ওনাকে যদি আপনি বাধা দিতে চান, তাহলে তো ওনারা মারামারিতে নাইমা যাবে, সোজাসুজি মারামারিতে নাইমা যাবে। কে বাধা দিতে যাবে? যদি বিএনপি বাধা দিতে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? 7ই মার্চের আগে, হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাষণের দিনের আগেই এই দল মানে আওয়ামী লীগ ওনাদের কার্যক্রম করতে পারবে কি না, সেটা আদালত থেকে একটা অনুমতি লাগবে। ওনারা তো সবসময়ই বলে যে যা কিছু হবে আইনের মধ্যে দিয়েই হবে। এখন আইন যদি বলে ঠিক আছে, ওনারা রাজনীতি করতে পারবে, ওনাদের কার্যক্রম চালায়া যেতে পারবে, তাহলে তো অফিস খুলে যাবে, ওনারা রাস্তায় নামবে, মাইকে ওনারা ভাষণটা শোনাবে, বঙ্গবন্ধুর ভাষণ সবাইকে শোনাবে। এবং আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী যে সংবিধানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, যেভাবে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে মাইনা নিছি, ঠিক সেইভাবেই মাইনা নিতে হবে। বিভিন্ন মিডিয়াতে বঙ্গবন্ধুর ভাষণটা প্রচার করা, এই ভাষণটা প্রচার করতে হবে। আপনি কিভাবে ঠেকাবেন? যদি আইন বইলা যায় যে ভাই ওনারা ওনাদের কার্যক্রম করতে পারবে, আপনি ঠেকাইতে পারবেন? পারবেন না। এখন দেখেন সবচেয়ে বড় প্রশ্ন, আইন যদি বলে যে না ওনাদের কার্যক্রম বন্ধ, তাইলে বুঝে নিতে হবে আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতাটার প্রবলেম আছে। যেটা আমরা ভাবতেছি সেটা না, এক কাপে দুই তলোয়ার ঢুকাবে না। তার মানে স্বাধীনতার পক্ষের দুই দল, আওয়ামী লীগ এবং বিএনপি। নিশ্চয় বিএনপি চাইতেছে আওয়ামী লীগ এখন সামনে না আসুক, ওনারা একাই রাজত্ব করবে। এইটা বুঝে নিতে হবে যদি 7ই মার্চের আগে ঘোষণা না আসে আইন বিভাগ থেকে যে ওনারা রাজনীতি করতে পারবে। দেখেন প্রবলেম না, আর যদি করতে দেয় সেটাও প্রবলেম। শাকের করাত যাইতেও কাটবে, আসতেও কাটবে। কাদের বুকের উপর দিয়ে এই শাকের করাত যাবে জানেন? যারা ঘরে ঘুমাইতে পারে নাই। শুনতেন না ধান খেতে ঘুমাইতো, লক্ষ লক্ষ মামলা। হ্যাঁ ভাই, ঘরে ঘুমাইতে পারে নাই। আমার অনেক আত্মীয় স্বজন আছে ছদ্মবেশে ঢাকায় দোকানদারি করতো, হ্যাঁ ভাই, রাস্তাঘাটে দোকানদারি করতো, বাইক চালাইতো, এইভাবে জীবন যাপন করছে। কারণ তারা বিএনপি করতো। আওয়ামী লীগের ঠাপের ঠেলায় দেশে থাকতে পারে নাই, মা বাবার মুখ দেখতে পারে নাই, তারা মাইনা নিবে না। অলরেডি দেখেন গিয়া এই বিএনপির ভিতরে অনেকেই প্রতিবাদ করতেছে যে আমরা এটা মাইনা নিব না। কারণ কি জানেন? তাদের উপর যত জুলুম গেছে, কিন্তু যাদের উপর যা জুলুম গেছে তার ব্যথাটা আপনি বুঝবেন কেমনে? আমারে চিমটি দিলে আমি তো ব্যথা পাবো, আপনি ব্যথা পাইতেছেন? মোটেও না। আপনারা চিমটি দিলে আপনি তো ব্যথা পাবেন, আমি ব্যথা পাবো না। ঠিক তেমনি আমরা জুলাই ব্যথাটাও তো বুঝতেছি না, জুলাইকেও মাইনা নিতে রাজি না। গণভোটের কি হইলো সেটাও আমরা জানি না। জুলাই সনদপত্র কোথায়, জুলাই সনদপত্র কোথায়, এটা নিয়ে আমরা পাগল হয়ে গেছিলাম। সেটারও কোনো খোঁজ খবর নাই। কিন্তু নতুন নতুন খোঁজ খবর আসতেছে। সেটা কি? ডক্টর ইউনূস 5,000 কোটি টাকা মাইরা দিছে, গ্রামীণ ব্যাংক থেকে কি জানি করছে সেটা দিয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 1,000 কোটি টাকা মাইরা দিছে। আবার একজন ম্যাডাম ছিল না, কি যেন নাম ভুলা গেছি, যাই হোক, উনি আর ওনার স্বামী অনেক টাকা মাইরা দিছে। গত সরকারে মানে উপদেষ্টারা যারা ছিল, আমার মনে হয় 2-1 জন বাদ দিয়া কেউ বাদ নাই। সবাই বিরুদ্ধে দুদুকে মামলা হইতাছে। দুদুক ওনাদেরকে নাকি ধরবে, ওনারা এসব টাকা পয়সা মারছে। এতদিন দুদুক চুপচাপ ছিল, কথা বলে নাই। ভাই দুদকের আপনাদের কাজ কি? সবসময় তো গোয়েন্দার মতো খুঁজে বেড়ানো, এতদিন খুঁজে বেড়া নাই। এখন কে একজন আইসা হয়তো অভিযোগ করছে, সেই কারণে ওনারা জায়গা উঠছে। এবং বিশেষ কিছু পত্রিকায় বারবার হেডলাইন দিয়ে প্রকাশ করতেছে, অনলাইনে বইলা বেড়াইতেছে, নিউজের মধ্যে দেখাইতেছে, চারিদিকে গুজব ছড়ায় গেছে। ডক্টর ইউনূস স্যার দেশটারে ধ্বংস করে দিছে, আমেরিকার কাছে বেচা ফালাইছে, সবকিছু দিয়ে দিছে, সেন্ট মার্টিন বেচা ফালাইছে। উনি তো দেশেই আছে, হ্যাঁ, বিচারের সামনে নিয়ে আসেন, দেখি না বিচারে আইনা প্রমাণ কইরা দেন।
এইসব গুজব টুজব ছড়ায় চারিদিকে ভাই অস্থির। যারা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে ছিল তাদের নামেও মামলা হবে, যারা থানা পোড়াইছে, যারা আগুন জ্বালাইছে, যারা লুটপাট করছে তাদের নামেও মামলা হবে, তাদেরকে বিচারের আওতায় আনবে, এরকম কথাও শোনা যাচ্ছে। কেন শোনা যাচ্ছে জানেন? উনি তো চলে গেছে, নির্বাচন দিয়া উনি চলে গেছে, আর যাওয়ার সঙ্গে সঙ্গে এমন কিছু ঘটনা সামনে নিয়ে আসছে, টোটাল 16 বছরে কি ঘটছিল টোটালটাই তো ভুলে গেছি। হ্যাঁ, টোটালটাই ভুলে গেছি। গত 16 বছরের সে আয়না ঘর, সেই পেট চিরা, বুড়িগঙ্গা নদীতে ভাসায় দেওয়া ভুলে গেছি ভাই। আজ তাদের বিচার করতে হবে। কেউ একবার বলতেছে না কেন এই পরিস্থিতি হয়েছিল, কি কারণে, এমন কি দরকার পড়ছিল যে হেলিকপ্টার থেকে গুলি করতে হবে? সবাই তো ঝাঁপায়া পড়ছিল, কেউ কি থাইমা আসছিল? কেউ মাটিতে শুয়া গুলি করে, কেউ এদিক থেকে, কেউ ওদিক থেকে, গুলি আর গুলি, লাশ আর লাশ তো আমরা দেখছি। ওই দিনগুলা ভুলে গেলে হবে? কেন এটা হয়েছিল সেই আলোচনা এখন নাই। এখন ইনুস নেওয়া গেছে 5,000 কোটি টাকা। আবার আসিফ নজরুলের নামও আছে, তার নাম অনেকদিন যাবত শুনে আসতেছি, সে হাজার হাজার কোটি টাকা মাইরা দিছে। আমার ওনার চেহারা দেখলে কি মনে হয় জানেন? ওনার সামনে যদি বেশি না ভাই 5 কোটি টাকা নিয়ে যার সামনে রাখেন, সাবাস করে কইরা যাবে অজ্ঞানে। ওনার চেহারা দেখে আমার মনে হয় যে 5,000 কোটি টাকা একসঙ্গে দেখছে কিনা। যাই হোক, সত্যটা কি সেটা সামনে চলে আসুক। কেউ তো আইনের ঊর্ধ্বে না, যেহেতু প্রশ্ন সামনে চলে আসছে, সত্যটা সামনে চলে আসুক। এই সত্য সামনে আসা উচিত। কারা 32 ভাঙছিল? হ্যাঁ ভাই, এই বোল্ডোজার কই থেকে গেছিল? এই বোল্ডোজার কোথায় থাকে? ওই বোল্ডোজার তো এখনো আছে। ওই বোল্ডোজার কে পাঠাইছিল? কারা বলছিল ভাই শুনছেন নাকি আমরা দখল নিছি? এরকম স্লোগান কারা দিছিল? সবকিছুই তো সামনে আনতে হবে, তাই না? শুধু এক পক্ষে হইলে হবে? হবে না। কারণ আপনি তো বলছিলেন সবাই আগে বাংলাদেশ, সবাই আগে বাংলাদেশ, সবাই আগে যদি বাংলাদেশ হয়, এই মুহূর্তে তারা হুড়া কইরা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানো কেমন হইল না, তাই না? খুব তাড়াহুড়া, চারিদিকে কেমন যেন তাড়াহুড়া লেগে গেছে। মনে হইতেছে কি জানেন, 7ই মার্চের আগে সবকিছু ঠিক করে ফেলাইতে হবে। হ্যাঁ, 7ই মার্চের আগেই হইতে হবে, এমন একটা তাড়াহুড়া চারিদিকে লেগে গেছে। আর ওদিক থেকে তো বইলাই দিছে 7ই মার্চ, 17ই মার্চ, 26শে মার্চ স্বাধীনতা দিবস। রাস্তায় নামতে হবে, মাঠে নামতে হবে, নামবে। পুলিশ কি তাদের পিটাবে? কে তাদের প্রতিরোধ করবে? কেন প্রতিরোধ করবে? সরকার কি এখন সিদ্ধান্ত নিবে? বহু রকম প্রশ্ন সামনে চলে আসছে, যার জন্য আবার বলতে চাই, রোজার মাস, সংযমের মাস, চুপ হয়ে খালি দেখতে থাকেন, দৃশ্য দেখতে থাকেন। যখনই কোনো বড় প্রবলেমের সম্মুখীন হবেন, তখনই না সময়ের উপরে সবকিছু ছাইড়া দিবেন। হ্যাঁ, একদম সময়ের উপরে ছাইড়া দিবেন। সময় আপনাকে বইলা দিবে কি সিদ্ধান্ত নিতে হবে। আপনারা একটি বিষয় ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছেন, বিভিন্ন জায়গায় এই যে বর্তমান সরকার, বিএনপি সরকার, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার এবং রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার যে প্রচেষ্টা চালাচ্ছে সমস্ত দিক দিয়ে, এটা দলগতভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং তাদের তৃণমূল পর্যায়ে সব জায়গা থেকেই তারা ভীষণভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আওয়ামী লীগকে তারা এখানে প্রতিষ্ঠিত করবে। এখন প্রশ্ন উঠছে যে কেন যে বিএনপি আওয়ামী লীগের হাতে এত নির্যাতিত হয়েছে, এত মার খেয়েছে, এত আহত হয়েছে, এত পঙ্গুত্ব বরণ করেছে, এত জেল জুলুম হুলিয়া, এর পরেও বিএনপি হঠাৎ করে কি হলো তাদের যে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার এবং দেশে ফিরিয়ে আনার, রাজনীতিতে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে? এই বিষয়ে আমাদের কাছে একটি গোপন খবর এসেছে, যে খবরটি খুবই হতাশাজনক এবং উদ্বেগজনক। খবরে জানানো হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছেন, এটি হচ্ছে জামাত ইসলামের মতো বিরোধী দল এই দেশে থাকার কারণে বিএনপি চরম অস্তিত্ব সংকটে পড়েছে, চরম ইমেজ সংকটে পড়েছে। তাদের ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল হচ্ছে। জামাতের ইমেজ ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী আর বিএনপির ইমেজ ক্রমান্বয়ে ডাউনফল। এখন এইটা কি কারণে? এর কারণ হচ্ছে, আপনারা জানেন বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলই দলগতভাবেই এরা চরম দুর্নীতিগ্রস্ত দল। দুইটি দলই দুর্নীতিগ্রস্ত দল, চাঁদাবাজি দল। দলগতভাবেই এরা এই বিষয়টা লালন করে। তারা চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়, তারা দুর্নীতিকে প্রশ্রয় দেয়। কারণ যেহেতু এই দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, এই দেশের সরকারি প্রতিটা কর্মকর্তা কর্মচারী ভীষণভাবে, মারাত্মকভাবে করাপ্টেড। বাংলাদেশে সরকারি চাকরি করে এবং সেখানে সুযোগ আছে ঘুষ খাওয়ার বা দুর্নীতি করার, এরকম একটি ব্যক্তি, ব্যতিক্রম কিন্তু কোনো উদাহরণে আসে না। এজন্য ব্যতিক্রমটা বাদ রাখেন, 1-2 জন হাতে গোনা এই থাকতে পারে, এছাড়া বাকি সবাই আপাদমস্তক দুর্নীতিবাজ, আপাদমস্তক করাপ্টেড। আর এই দুটি দলের নেতাকর্মী যারা আছে, এরা অধিকাংশই দুর্নীতির সাথে জড়িত এবং চাঁদাবাজির সাথে জড়িত। অপরদিকে জামাত ইসলামের টপ টু বটম, এরা দুর্নীতি তো দূরের কথা, চাঁদাবাজিরও ধার ধারে না। তার বাস্তব প্রমাণ আপনারা কিন্তু দেখছেন। এই যখন অবস্থা, অর্থাৎ একটি দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত, সেই দলের চাঁদাবাজিতে যখন চারিদিকে অতিষ্ঠীয় জনগণ,
মানুষের নাভিশ্বাস উঠে গেছে। চারিদিকে চাঁদা দিচ্ছে না, এই চাঁদা দেবে না, এর প্রতিবাদ করতে গিয়ে অনেকে তাদের জীবন হারাচ্ছে, বিভিন্ন জায়গায় হামলার সম্মুখীন হচ্ছে। আর বিএনপির যে সমস্ত চাঁদাবাজ কর্মী সমর্থকেরা রয়েছে, তারা এই চাঁদা পেতে যেখানেই বাধাগ্রস্ত হচ্ছে সেখানেই হামলা চালাচ্ছে। অপরদিকে জামাত ইসলামের এমপি থেকে শুরু করে সমস্ত নেতাকর্মীরা যেখানে যেখানে তারা নির্বাচনে জয়ী হয়েছে, সেই সমস্ত এলাকায় তাদের কনস্টিটিউশনাল এরিয়ায় গিয়ে তারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে এখানে কেউ চাঁদাবাজি করতে পারবে না। এমনকি এনসিপি থেকে যে 6 জন বিজয়ী হয়েছে তারাও একই, অর্থাৎ পুরাই জামাত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোট, এই জোটের প্রত্যেকটি ক্যান্ডিডেট নেতাকর্মী এরা দুর্নীতি থেকে সম্পূর্ণ মুক্ত, চাঁদাবাজি থেকে সম্পূর্ণ মুক্ত। তারা তাদের স্ব স্ব এলাকায় মানুষের কাছে এই খবর পৌঁছে দিচ্ছে, জনগণকে সাথে করে নিয়ে যখন এই খবরগুলো বলছে এবং জনমত সংগঠিত করছে যে তোমরা খবরদার চাঁদা দিবা না, চাঁদাবাজদের কোনো ঠাঁই নাই, তখন বিএনপির কি অবস্থা এবার চিন্তা করুন তো। একটি দল চাঁদাবাজের বিপক্ষে দাঁড়িয়েছে আর বিএনপি হাজার প্রচেষ্টা করেও তাদের দলীয় নেতাকর্মীদেরকে থামাতে পারছে না, কারণ তারা তো এই কাজ করার জন্যই এসেছে। তাহলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে চিন্তা করতে পেরেছেন? মানুষ কোন দিকে তাদের কেবলাটাকে ঘুরিয়ে নিবে? এরকম যদি আর 1-2 বছর চলতে থাকে তাহলে কি অবস্থা হবে, কি অবস্থা হবে? তার একটা উদাহরণ দেখেন, এই যে ট্রাক ড্রাইভার, দেখুন তিনি কি বলে, একটু শুনুন। আসসালামু আলাইকুম। 64 জেলার নির্যাতিত ড্রাইভার ভাইরা কি খবর? আশা করি যে সবাই ভালো আছেন। ঠিক আছে, চাঁদা চাঁদা চাঁদা, এই যে চাঁদার হার, ঠিক আছে, 50 টাকা, আগে ছিল 30 টাকা, এখন করলো 50 টাকা। এই যে আরেকটা, আগে ছিল 10 টাকা, এখন হলো 30 টাকা। ঠিক আছে, মৌলভীবাজার পৌরসভা। এই যে আরেকটা, আগে ছিল 20 টাকা, এখন হলো 50 টাকা, মাধবদী পৌরসভা। ঠিক আছে, চাঁদা বলে না কিন্তু এটাকে বলে সমঝোতা। ঠিক আছে, সমঝোতায় যদি কেউ দিয়ে দেয় তাহলে কি এটাকে চাঁদা বলা হয়? আপনারাই বলেন, এটা কিন্তু চাঁদা না, এটা আমরা আপোষে দেই। কারণ রাস্তার মধ্যে লাড়ি লয়ে খারিব, আপোষে টাকা দাও, নাইলে তোমাদের গাড়ি গ্লাস ভাঙা লাইবো। ঠিক আছে, সবাই আপোষে টাকা দিবা, কোনো চাঁদা না, সমঝোতা। ঠিক আছে, সবাই সমঝোতার মাঝে টাকা দিবা, কোনো চাঁদার মাঝে না। ঠিক আছে, 64 জেলার নির্যাতিত ড্রাইভার ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা চাই সারা বাংলাদেশে যেন রাস্তার মধ্যে চাঁদা বন্ধ হইয়া যায়। ঠিক আছে, আর নাহলে আমরা গাড়ি বন্ধ করে দিব। 64 জেলার ড্রাইভার ভাইরা আমরা মিললে একখানো মিললে গাড়ি বন্ধ করে দিব, সারা বাংলাদেশ অচল করে দিব আমরা। ঠিক আছে, কিন্তু মাগার কোনো চাঁদা দিতে রাজি না, বহু চাঁদা দিছি। ঠিক আছে, আরো যদি চাঁদা দিতে হয় আমরা গাড়ি চালানি বন্ধ করে দিব। ঠিক আছে, সাধারণ দেখেন 3টা স্লিপে এনে 130 টাকা। ঠিক আছে, 130 টাকা, এরকম দৈনিক 400-500 টাকা, 1000 টাকা এমন ড্রাইভার আছে দিতে হয় সারা বাংলাদেশে চাঁদা। ঠিক আছে, আমরা চাঁদা দিয়ে গাড়ি চালাইতে রাজি না, বহু চাঁদা দিছি। শুনেছেন তো ট্রাক ড্রাইভারের কথা? তারা 64 জেলায় এইভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে চাচ্ছে। তারা কোনরূপ স্পেস দিতে চাচ্ছে না চাঁদাবাজদের। শুধু তাই নয়, সামাজিকভাবেও এটার ব্যাপক একটা ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল এই তেজগাঁও কলেজের ছাত্রদল যখন চাঁদাবাজি করতে যায়, তেজগাঁও কলেজের আশেপাশে স্থানীয় বাসিন্দা যারা আশেপাশের ছোট ছোট টং দোকানদারদের কাছ থেকে তারা চাঁদাবাজি করতে যায়। এই চাঁদাবাজি করতে গেলে স্থানীয় জনতা, তারা যারা খেটে খাওয়া মানুষ, এরা তাদেরকে প্রতিহত করে, বাধা দেয় যে না, চাঁদা দিব না। এই যে তারা অস্বীকৃতি জানায়, এই অস্বীকৃতি জানানোর কারণে ছাত্রদল গিয়ে স্থানীয় একটি ছেলের, এই যে ছেলেটা দেখুন, এই ছেলেটার উপরে হামলা করে তার চোখ পর্যন্ত উপড়িয়ে ফেলেছে। পরবর্তীতে ওই তেজগাঁও এলাকার, ফার্মগেট এলাকার স্থানীয় জনতা এই যে দেখুন মিছিল করেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এতে করে কি হচ্ছে? এতে করে বিএনপি চরম ইমেজ সংকটে পড়ে যাচ্ছে, যার কারণে এখন যে গোপন তথ্যটা বের হয়ে এসেছে, বিএনপির অনেক নেতাকর্মী এখন কেন্দ্রে তাদের দলীয় প্রধানদের কাছে এই বার্তা পাঠাচ্ছে এবং তারা প্রকাশ্যে এই ধরনের বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগকে অতি দ্রুত ফিরিয়ে আনা হোক, আওয়ামী লীগ ফিরিয়ে না আনলে আমরা এদেশে আর রাজনীতি করতে পারবো না। যেহেতু আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, আমরা প্রয়োজনে 5 বছর করে ভাগ করে খাবো। কিন্তু জামাত ইসলাম এখানে যা করছে, এইটা যদি টিকে থাকে এবং জামাত ইসলাম যদি একবার ক্ষমতায় আসতে পারে, তাহলে আমাদের এই যে রুটি রুজি চাঁদার মাধ্যমে সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং এই দলকে যে করেই হোক বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করতে হবে, এদেরকে এখান থেকে রিমুভ করতে হবে। এই স্বাধীনতা বিরোধীদেরকে, এই রাজাকারদেরকে এখানে কোনো মতো অবস্থায় ঠাঁই দেওয়া হবে না। বুঝতে পারছেন তো রাজাকার মানে? এবার বুঝতে পারছেন তো রাজাকার মানে হচ্ছে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের স্লোগান হচ্ছে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ।
এরা হচ্ছে এই মুক্তিযুদ্ধের ধোয়া তুলে তারা তথাকথিত রাজাকারের স্লোগান দিয়ে বয়ান উৎপাদন করে তাদেরকে এখান থেকে বিদায় করতে চাচ্ছে। অথচ মুক্তিযোদ্ধার স্লোগান কি এটা হওয়ার কথা ছিল? মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনা কি খারাপ? না, এই চেতনা কিন্তু খারাপ ছিল না। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, স্বাধীনভাবে একটা মানচিত্র পেয়েছি। অথচ সেইটাকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে, এমন ঘৃণার বস্তু বানিয়ে ফেলেছে যে এখন কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে একবারে চোখ বুঝে মনে করা হয় তো এটা সাদাবাজ, ওরা দুর্নীতিবাজ এবং ভারতের দালাল, এছাড়া আর কিচ্ছু না। যাকে রাজাকার বলা হচ্ছে, যাকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া হচ্ছে, এই লোকটা নিঃসন্দেহে চাঁদাবাজের বিরুদ্ধে, নিঃসন্দেহে সে দুর্নীতি মুক্ত একটা মানুষ এবং সে তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে সৎ মানুষ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।